এটা 26তম সেমিনার। আমরা সমসাময়িক বিষয় নিয়ে এই সেমিনারগুলো আয়োজন করি এবং আপনারা যারা মিডিয়া থেকে আসছেন, গণ্যমান্য ব্যক্তি আসছেন, সবাইকে ধন্যবাদ। কারণ সভাপতির বক্তব্য দেওয়ার জন্য কোনো আসলে বক্তব্যও থাকে না, সময়ও থাকে না। কারণ আমরা ঠিক করেছিলাম যে 5টার মধ্যে এই সেমিনারটি শেষ করব। সেই জন্য মাননীয় প্রধান অতিথির বক্তব্য আমরা শুনবো। তার আগে শুধু একটু বলছি আমি যে আজকে যিনি প্রধান অতিথি জনাব জাহাঙ্গীর কবির নানক, উনি বাংলাদেশের মানে আমার দেখা মানে রাজনৈতিক সংগঠনের দীর্ঘদিন ওনার সাথে একসাথে কাজ করে আমার উপলব্ধি হচ্ছে যে যিনি অল্প দ্রুত সময়ের মধ্যে একটা কিছু করে ফেলতে পারেন সাংগঠনিক ভাবে, এরকম পরিকর্মা নেতা কিন্তু খুব কম আছে। তো উনি আমাদের এই অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি হিসেবে এসেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের পক্ষ থেকে। আমাদের দুইজন উপাচার্য, বর্তমান উপাচার্য, সাবেক উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর বশিরুর রহমান আমাদের অনুষ্ঠানে আসেন। আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বদরুজ্জামান মিয়া উনি এসেছেন। আমাদের সংগঠনের সাথে জড়িত রশিদ আসকারী সাহেব, উনি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, উনি আমাদের সাথে সবসময় থাকেন, উনি আমাদের সহসভাপতি। এর বাইরেও আজকে একটি চমৎকার প্রবন্ধ উপস্থাপন করেছেন আমার প্রগতিশীল কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ডক্টর মিল্টন বিশ্বাস এবং অন্যান্য আলোচকবৃন্দ। আজকের আলোচনায় দুইটা দিবসের কথা উঠে আসছে। একটা হচ্ছে প্রত্যাবর্তন দিবস, দুইটা। একটা হচ্ছে 10ই জানুয়ারি 1972, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশে ফিরে আসলেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ অর্জন করলাম, 16ই ডিসেম্বর সেই বিজয় হলো। কিন্তু এটা অসম্পূর্ণ ছিল, অসমাপ্ত ছিল এবং কিছুটা হলেও এটা নিয়ে সন্দেহ উৎকণ্ঠা ছিল। কারণ জাতির জনক তখন পাকিস্তানের কারাগারে আটক ছিলেন। 10ই জানুয়ারি যেদিন আসলেন বঙ্গবন্ধু, তখন গার্ডিয়ান পত্রিকার সম্পাদকীয় লিখেছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ঢাকা বিমানবন্দরের অবতরণের মধ্য দিয়ে এই নতুন যে রাষ্ট্র, এটা একটা দৃঢ় ভিত্তির উপর দাঁড়ালো। একবার ভাবুন, বঙ্গবন্ধু যদি না আসতো। দুটা উদাহরণ দিই। একটা হচ্ছে এই ভারতীয় বাহিনী ফেরত নেওয়া, আর আরেকটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের থেকে অস্ত্রগুলো আবার ফেরত দেয়া। এই দুইটা কাজ আমার বিশ্বাস এইটা অসমাপ্ত থেকে যেত এবং পৃথিবীতে কোথাও কোনো মিত্র বাহিনী সহসা ওই দেশ ছেড়ে চলে গেছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যারা আসছিল ইউরোপে, তারাও কিন্তু এখনো যায়নি, আমেরিকানরা। তো সেজন্য বঙ্গবন্ধুর এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমি মনে করি আমাদের অন্যান্য যত দিবস আছে তার চেয়ে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা দিবস। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করলাম, কিন্তু আসলে 1975 সালের 15ই আগস্ট যে সেনা অভ্যুত্থান হলো, এর মধ্য দিয়ে আমরা কিন্তু আর বাংলাদেশ থাকলাম না। আমি সবসময় বলি 1975 সালের 15ই আগস্টের যে অভ্যুত্থান, এটা নিছক ক্ষমতাটা বদল করা, এক জেনারেল থেকে আরেক জেনারেল ক্ষমতা নিয়ে এরকম কোন অভ্যুত্থান ছিল না। সে সময় প্রায় অভ্যুত্থান হতো, একজন থেকে একজন ক্ষমতা নিত, কিন্তু আমাদেরটা ছিল রাষ্ট্রটা বদল করার অভ্যুত্থান। অর্থাৎ 15ই আগস্ট আমরা পূর্ব পাকিস্তানে রূপান্তরিত হয়েছিলাম। আমাদের স্বাধীনতার মূল্যবোধ, আমাদের যে বাঙালিত্ব, আমাদের ধর্মনিরপেক্ষ চেতনা, সাম্য, এই সব কিছুকে নিয়ে আসলে ক্যান্টনমেন্টে বন্দী করা হয়েছিল এবং 20-22 বছর আমরা সেখানেই বন্দী ছিলাম। সেই সময় যখন খুবই অন্ধকারাচ্ছন্ন একটা যুগ অতিক্রম করছিলাম, আর একদিকে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগ নানা টানাপোড়েন তখনও ছিল। সামরিক শাসকদের ডিজিএফআই এবং অন্যান্য সংস্থার মাধ্যমে আওয়ামী লীগ ভেঙে অন্য আওয়ামী লীগ, ব্র্যাকেটবন্দি আওয়ামী লীগ, বিভিন্ন রকমের দলাদলি কোন্দল সৃষ্টি করার যখন এরকম একটা অবস্থা তৈরি হয়, তখন আর আমাদের মুক্তিযুদ্ধের সমস্ত চেতনা যখন বলুণ্ঠিত হয়ে যায়, তখনই 17ই মে 1981 সাল জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেই দেশে ফিরে আসেন। আমি মনে করি
এই বাঙালি জাতি বাঙালিত্ব অথবা বাংলাদেশের একটা পুনর্জন্মের ভিত্তি হচ্ছে এই 17ই মে 1981। এবং এটা আসাটাও অত সহজ ছিল না। আপনারা এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে শেখ হাসিনা যাতে বাংলাদেশে আসতে না পারে, শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন প্রতিরোধ কমিটি করা হয়েছিল এবং মির্জা আহ, গোলাম হাফিজ এরা কয়েকজন বদল করে করে তারা সেই প্রতিরোধ কমিটির সদস্য কমিটি করা হয়েছিল এবং এই প্রেস ক্লাবে তারা তখন সভাও করেছিল শেখ হাসিনাকে দেশে আসতে দেওয়া হবে না। এই জিনিসগুলো বলছি ইতিহাসের। আর 75 পরবর্তী যে এটা যে পূর্ব পাকিস্তান হয়ে গেছিল সেটার একটা আমি বহু উদাহরণ বহু সময় দিই, আর কথা তো সারাদিনই বলি, আর আমি বেশি বলবো না। 7ই মার্চ, দেখেন তারিখটা 7ই মার্চ, স্থান রেসকোর্সের ময়দান, দফা ঘোষণা করে 6 দফা। আমাদের ইতিহাসে 7ই মার্চ, রেসকোর্স ময়দান, দফা সবই ঠিক আছে, শুধু সনটা হচ্ছে 1976 সাল, বঙ্গবন্ধু হত্যার পরে সিরাজুল নবী সম্মেলন নামে এই কিছুদিন আগে যুদ্ধ অপরাধের দায়ে আজীবন সাজাপ্রাপ্ত হয়ে যে যুদ্ধ অপরাধী দেলোয়ার হোসেন সাইদি মারা গেল, তার নেতৃত্বে সিরাজুল নবী সম্মেলন হচ্ছে। কোথায়? রেসকোর্সের মাঠে। তারিখ 1976, 7ই মার্চ। এবং সেখানে 6 দফা ঘোষণা করা হয়। দেখেন 6 দফা। এই 6 দফার প্রথম দফা ছিল অবিলম্বে এই বাংলাদেশকে একটি ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করিতে হইবে। আর শহীদ মিনার ভাঙা টাকা এগুলো সবই আছে, বাকিগুলো নাই বললাম। আর সেই সভায় তদানীন্তন সামরিক শাসক জিয়াউর রহমানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল এমজি তাওয়াফ, উপপ্রধান সামরিক আইন প্রশাসক। আর সেখানে তার উপস্থিতিতে স্লোগান তোলে রাজাকারের দল, তোয়াব ভাই যাত্রা পতাকা চাই। আমি শুধু বললাম এই 1975 সালের 15ই আগস্টের পরে এইটা বাংলাদেশ ছিল না, একটা পাকিস্তান ছিল। আমি তো মনে করি আবার আমাদেরকে আরেকটা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শেষ পর্যন্ত 1996 সালে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতার আসা পর্যন্ত এটা আরেকটা মুক্তিযুদ্ধ, অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনাকে, মুক্তিযুদ্ধের আদর্শকে, এই যেটাকে মানুষের দেশবাসীর মানসপট থেকে একেবারে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং স্কুল কলেজের সিলেবাস থেকে, বই থেকে বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধকে একেবারে মানে যেটাকে একবারে পরিত্যাগ করা হয়েছিল, সেই পুরো কাহিনীটাকে রিভার্স করা এবং শেষ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই সরকার গঠন করার মধ্য দিয়ে আমরা আসলে মুক্তিযুদ্ধের যে চেতনা, আমাদের সাম্য, মানবাধিকার, আমরা যেগুলোকে বলি গণতন্ত্র, এবং বিশেষ করে একটা বাঙালিত্ব, বাঙালি সংস্কৃতি, যার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সেগুলো সবকিছু ফিরে আসার একটা ধারাবাহিক চেষ্টা শুরু করেন 1996 সালে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পরে। তো সেটা একেবারেই এই চেষ্টায় যে একেবারে শতভাগ আমরা সফল হয়ে গেছি তা বলতে পারবো না। প্রতিক্রিয়াশীলতা এখনো কার্যকর এবং কোন কোন ক্ষেত্রে মনে হয় যে এগুলো এত বেশি সক্রিয়, এত আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধের যে সম্পূর্ণ বিপরীত ধর্মী ধর্মাশ্রয়ী রাজনীতি এবং ধর্মাশ্রয়ী একটা মুসলিম লীগ ঘটনার যে রাজনীতি এবং ভারত বিরোধী যেগুলা 1952 সাল থেকে চলে আসছিল। ভাষা আন্দোলনের সময় বলা হয়েছিল এই যারা ভাষা আন্দোলন করে তারা ভারতের দালাল। 1954 সালে যুদ্ধ ভোটের নির্বাচনের সময় এদেরকে বলা হয়েছিল তারা ভারতের দালাল। 6 দফা তো ভারত লিখে দিছে, এই কথা বলতো। অর্থাৎ আমরা এই অবস্থাটা যারা নিয়েছিল এখন 52 ভাষা আন্দোলন থেকে, তারাই আবার সুসংগঠিত হয়েছে পরবর্তী পর্যায়ে এসে এই বিএনপি নামক যে দলটা, এর ছত্রছায়ায়। তো আমরা মনে করি যে আমাদের জাতি হিসেবে আমাদের যে বাঙালিত্ব এবং একটা সাম্যের মানবিক বাংলাদেশ, সেই সংগ্রামটা নেত্রী চালিয়ে যাচ্ছেন এবং নিরন্তর চালিয়ে যেতে হবে। কারণ এর বিপক্ষ শক্তি যারা আছে তারা অনবরত কিন্তু এর বিরুদ্ধাচরণ করে যাচ্ছে এবং তারা শক্তি সঞ্চয়ের চেষ্টা করছে। আর আমাদের প্রগতিশীল কলামিস্ট ফোরাম আমরা মাঝে মধ্যেই আমাদের করণীয় অথবা আমাদের ইতিহাসের উপর দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎ নির্মাণের যে রূপরেখা, সেই বিষয় নিয়ে আমরা এই সকল আলোচনাগুলো করি। আপনাদের যারা ধৈর্য সহকারে এতক্ষণ বক্তব্য শুনলেন তাদেরকে ধন্যবাদ। আমি এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার